প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। শুরু হলো টেলিপ্রেসক্রিপশন। আপনারা জানেন যে টেলিপ্রেসক্রিপশন চ্যানেলের একটি সরাসরি টেলিফোন অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আমরা স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ে বিভিন্ন প্রসঙ্গ নিয়ে আলোচনা করে থাকি। সেই সঙ্গে টেলিফোনে প্রাপ্ত আপনাদের বিভিন্ন জিজ্ঞাসার জবাব দেওয়ার চেষ্টা করে থাকি সরাসরি এই অনুষ্ঠান থেকেই। দর্শক, ক্যান্সারের নাম শুনলে আমরা সবাই কিছু না কিছু ভয় পাই, আর আসলেও তাই। ক্যান্সার অনেক সময় আমাদের মৃত্যু ডেকে আনতে পারে, কিন্তু অনেক ক্ষেত্রে সঠিক সময়ে যদি এই ক্যান্সার নির্ণয় করা যায় তাহলে কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই প্রায় শতভাগ নিরাময় সম্ভব। আর কিছু কিছু ক্ষেত্রে আছে যে যদি আগে থেকেই ক্যান্সারের যে উপসর্গগুলো আছে সেগুলো যদি আমরা আগে থেকে বুঝতে পারি, সেক্ষেত্রে কিন্তু অনেকটাই প্রতিরোধ করাও সম্ভব। দর্শক, ক্যান্সারের এই বিষয়গুলো আমাদের আজকের আলোচনা থাকবে। ক্যান্সারের চিকিৎসা, প্রতিরোধ এবং কিছু কিছু ক্ষেত্রে উপসর্গগুলো কি, সেগুলো আমরা আজকে আলোচনা রাখবো। আজকের এই অনুষ্ঠানে আপনাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার জন্য এবং আলোচনা অংশ নেওয়ার জন্য উপস্থিত আছেন ডাক্তার শেখ গোলাম মুস্তফা, পরিচালক এবং অধ্যাপক রেডিয়েশন অঙ্কোলজি, জাতীয় ক্যান্সার ও গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতাল এবং মহাসচিব বাংলাদেশ ক্যান্সার সোসাইটি। স্যার, আপনাকে চ্যানেলের সাথে স্বাগত। ধন্যবাদ। দর্শক, আগেই বলেছি যে আমাদের এই অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে। অনুষ্ঠানের টেলিফোনের মাধ্যমে আপনি অংশ নিতে পারেন। ইতিমধ্যে হয়তো আপনারা স্ক্রলে সেই নাম্বারগুলো দেখতে পাচ্ছেন, যে নাম্বারগুলোতে আপনারা ফোন করবেন। আপনাদের ফোনের অপেক্ষায় রইলাম। ততক্ষণে আমরা ক্যান্সার সম্পর্কে কিছুটা আলোচনা করছি। প্রফেসর শেখ গোলাম মুস্তফা স্যার, আপনার কাছে প্রথমেই জানতে চাইব যে ক্যান্সার আসলে অনেক বড় ব্যাপার। শরীরের বিভিন্ন অঙ্গে বিভিন্ন জায়গায় ক্যান্সার হতে পারে বিভিন্ন রকম। তো সাধারণভাবে যদি বলেন যে আমাদের দেশের কি ধরনের ক্যান্সার বা কোন অঙ্গের ক্যান্সারগুলো বেশি হয় বা বেশি পাওয়া যায়? আপনাকে ধন্যবাদ। আসলে ক্যান্সার একটা রোগ সমষ্টি, এটা একটা মাত্র রোগ নয়, এটা অনেকগুলো রোগের সমষ্টি। যেমন ব্লাড ক্যান্সার হতে পারে, ব্রেনে ক্যান্সার হতে পারে, ফুসফুসে হতে পারে, জরায়ুতে হতে পারে। তো আমাদের দেশে সবচেয়ে বেশি ক্যান্সার পুরুষের মধ্যে হচ্ছে ফুসফুসের ক্যান্সার। আচ্ছা আচ্ছা। যেটার সঙ্গে অনেকটা ধূমপানের সম্পর্ক আছে, ধূমপান জড়িত। এবং মুখের ক্যান্সার, মুখগহ্বরের ক্যান্সার, এটা একটু বেশি। এটার সাথে বোধহয় ধূমপান, তামাক সেবন, তামাক সেবন, পান সেবন, এটা জড়িত আমাদের দেশে। যেটা অভ্যাস আছে মানুষের, বিশেষ করে মহিলাদের মধ্যে বেশি। আর মহিলাদের মধ্যে সবচেয়ে বেশি ক্যান্সার হচ্ছে জরায়ুমুখের ক্যান্সার। জরায়ুমুখের ক্যান্সার, যেটাকে আমরা সার্ভাইকাল ক্যান্সার বলি। এটা অপরিচ্ছন্নতার কারণ, অল্প বয়সে বিয়ে হওয়া, এটা আমাদের সামাজিক প্রেক্ষাপটের সঙ্গে জড়িত। কিন্তু উন্নত বিশ্বে কিন্তু আবার ব্রেস্ট ক্যান্সার বেশি। যেটা আমাদের দেশে এখন সার্ভাইকাল ক্যান্সার এবং ব্রেস্ট ক্যান্সার প্রায় সমান সমান হয়ে এসছে। ব্রেস্ট ক্যান্সার যতটা হচ্ছে প্রায় সার্ভাইকাল ক্যান্সার অতটা হচ্ছে। তার কারণ হচ্ছে কিছুটা মানুষ সচেতন হচ্ছে, মানুষ শিক্ষিত হচ্ছে, সে কারণে একটু বেশি বয়সে বিবাহ করছে এবং হাইজিন মেনটেন করতে পারছে। পরিষ্কার পরিচ্ছন্নতা, ব্যক্তিগত পরিষ্কার পরিচ্ছন্নতা একটা অপরিহার্য। যেখানে আপনার ভাইরাস ইনফেকশন হলে সার্ভাইকাল ক্যান্সার হতে পারে। জরায়ুমুখের ক্যান্সারটার সাথে ভাইরাস, বিশেষ কিছু ভাইরাসের একটা সংস্রব রয়েছে। রাইট। যেমন প্যাপিলোমা ভাইরাস, হিউম্যান প্যাপিলোমা ভাইরাস এখানে জরায়ুমুখের ক্যান্সারের জন্য অনেকটাই দায়ী। সেটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে অনেকটা কমে আসে। আর এরপরে যে ক্যান্সারগুলো আছে আমাদের পাকস্থলীর ক্যান্সার, তারপরে লিম্ফোমা যেটাকে বলে, লিম্ফ নোডে কতগুলো ক্যান্সার হয়, এগুলা কোলনের ক্যান্সার, মুখগহ্বরের ক্যান্সার, আগে আমি বলেছি। এগুলা আমাদের দেশের এই ততটা না, সামাজিক যে আমাদের যে অভ্যাস, অনেকটা ব্যক্তিগত অভ্যাসের কারণে এই ক্যান্সারগুলো হয়ে থাকে। তো একজন দর্শক আছেন স্যার লাইনে, আমরা একটু দর্শকের ফোনটা নেই। হ্যালো, আসসালামু আলাইকুম, কে আছেন? লাইনটা কেটে গেছে। স্যার, একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনি বলছিলেন যে ক্যান্সারগুলো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের দেশের প্রেক্ষাপটে যে ক্যান্সারগুলো হচ্ছে সেগুলোর সঙ্গে আমাদের জীবনযাত্রা, খাদ্যাভ্যাস, সবকিছুর একটা কিন্তু সম্পর্ক রয়েছে। তো এই ক্ষেত্রে এই কারণেই হচ্ছে আপনি বলতে চাচ্ছিলেন। তো সেক্ষেত্রে আমরা যদি, আপনি বলছিলেন যে আমরা যদি জীবনযাত্রার প্রণালীকে উন্নত করি বা একটু যেটা স্বাস্থ্যসম্মত সেই বিষয়গুলো মেনে চলি, তাহলে সেটা সম্ভব। সেক্ষেত্রে প্রতিরোধের বিষয়টা আসে। তো সেক্ষেত্রে আমি যদি বলি জরায়ুমুখের ক্যান্সারটা প্রতিরোধ করতে হলে কি করা উচিত? আপনি জানেন যে ক্যান্সার অ্যাকচুয়ালি দুটো কারণ
প্রধানত একটা হচ্ছে বংশগত কারণ, বংশগত সেটা বলে কারণ জেনেটিক। এইটার ব্যাপারে আমাদের করার কিছু নেই, যেটা আমরা ইনহেরিটেড, যেটা আমরা বহন করি, এটাই টেন্ডেন্সি থাকে জীবনে কোনো না কোনো সময় এটা চলে আসবে, একটা টেন্ডেন্সি থাকে। যেমন মায়ের যদি ব্রেস্ট ক্যান্সার থাকে, তার সন্তানে, তার মেয়ে সন্তানদের প্রায় অর্ধেকের বেশি রিস্ক থাকে, একটা প্রবণতা থাকে। হ্যাঁ, যেমন জেনারেল একজন মেয়ের যে প্রবণতা থাকে তার 10 গুণ বেশি তার বেশি থাকে। ওরকম কোলন ক্যান্সার, যাদের কোলন ক্যান্সার বংশে থাকে, একজনের থাকলে দেখা যায় আরেক ভাইয়ের হয়, বাবার থাকলে মানে বংশগত বিষয়টাও আছে, এটা একটা আছে। এটা বাদে যেটা পারিপার্শ্বিক অবস্থা, যেটা আমরা অ্যাভয়েড করতে পারি সত্যিকারে, যেটাকে আমরা কিছুটা এড়িয়ে চললে অনেক ক্যান্সারকে আমরা প্রাথমিক পর্যায়ে প্রতিরোধ করতে পারি। কারণ প্রতিরোধ, আপনি স্যার এই প্রতিরোধের বিষয়টা খুব গুরুত্বপূর্ণ। আমরা শুনবো, একজন দর্শক আছেন আবার অনেকক্ষণ ধরে, একটু কথা বলে নেই। হ্যালো, আসসালামু আলাইকুম, কে আছেন? আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম, বলুন কে বলছেন প্লিজ? আমি নাটোর থেকে বেলাল হোসেন বলছি, নাটোর। জি বেলাল হোসেন, আপনার প্রশ্নটা করুন। আমার সমস্যা, আমার ওয়াইফের ব্রেস্ট ক্যান্সার ছিল। জি, কার? ব্রেস্ট ক্যান্সার থেকে ওনাকে ট্রিটমেন্ট করা হয়েছিল ঢাকা বাংলাদেশ ক্যান্সার ইনস্টিটিউটে প্রফেসর আনিসুর রহমান। জি জি। তারপরে এখন কেমো দেওয়াতে উনি তো এখন বিছনাগত হয়ে গেছে, যেতে এলআইসিতে ভাব হয়ে গেছে, কিন্তু উনি তো গোটা লাঞ্চ ধরে গেছে স্যার। আচ্ছা আচ্ছা, এখন কি এই অবস্থা? বিষয়ে কি সাজেশন, কি পরামর্শ? উনি তো চিকিৎসা আছেন, ব্রেস্ট ক্যান্সার হয়েছিল বলছেন, এখন সেখান থেকে সেটা ফুসফুসে ছড়িয়ে গেছে বলছেন। তো এখানে তো আসলে এটা অবস্থাটা কি, মানে এটা কিভাবে আপনি বলবেন যে একটা ক্যান্সার কোন পর্যায়ে ছিল, কি চিকিৎসা দেওয়া হয়েছে, চিকিৎসাটা সম্পূর্ণ হয়েছে কিনা, কি কি বিষয়ে সাধারণত আপনারা যখন চিকিৎসা দেন তখন আসলে তখন কি বলা যায় না যে এটা কতটা নিয়ন্ত্রিত হবে বা এটা ছড়িয়ে যাওয়ার কতটুকু সুযোগ আছে? হ্যাঁ, মানে এটা তো আসলে নির্ভর করে তখন কি অবস্থা। হ্যাঁ, তখন চিকিৎসার শুরুতে কেমন ছিল এটা আসলে জানার বিষয়, কিন্তু এত সময় আমাদের হাতে নেই, আমরা এটা জানতেও পারবো না। তো আমি সাধারণভাবে বলি যে ব্রেস্ট ক্যান্সারটা হচ্ছে সবচেয়ে মারাত্মক ক্যান্সার, যেটা খুব প্রাথমিক পর্যায়ে না ধরতে পারলে এটা ছড়িয়ে যায়। এটা বলা হয় যে ইট ইজ দ্য সিস্টেমিক ডিজিজ ফ্রম ডি নোভো, শুরুতেই এটা ছড়িয়ে যাওয়ার একটা প্রবণতা থাকে। আর সে কারণে এটা যদি আর্লি স্টেজে ডায়াগনোসিস করে ট্রিটমেন্ট করা যায়, সার্জারি, তারপরে কেমোথেরাপি, রেডিওথেরাপি, সমন্বিত চিকিৎসা, ইভেন হরমোন থেরাপি, সমস্ত কিছু যদি করা যায়, এটা নির্ভর করে অপারেশনের পরে আপনার হিস্টোপ্যাথোলজি রিপোর্টটা কেমন আসলো, এটা ওয়েল ডিফাইন্ড, সেটা মডারেটলি ডিফাইন্ড, মানে ক্যান্সারের সেটা কতটুকু, ধরনটা কিরকম, কতটা সে আগ্রাসী, সেটা একটা ব্যাপার। হ্যাঁ, সেটা একটা ব্যাপার। তারপরে হরমোন রিসিপ্টরগুলো প্রেজেন্ট আছে কি নাই, আবার একটা নতুন রিসিপ্টর এখন আবিষ্কৃত হয়েছে, যেমন হার্ট টু নিউ, এটা যদি থাকে সেটা আবার একটা নতুন ওষুধ দিতে হয়, সেটা বেশ দামি ওষুধ, সব রোগী সেটা অ্যাফোর্ডও করতে পারে না। চিকিৎসাটা পূর্ণাঙ্গভাবে হলো কিনা সেটা একটা ইম্পর্টেন্ট। এবং ডাক্তার সাহেব, প্রফেসর আনিসুর রহমান চিকিৎসা করেছেন, উনি নিশ্চয়ই যে পর্যায়ে পেয়েছিলেন সেই পর্যায়ে চিকিৎসা করেছেন, কিন্তু এটা যে লাঞ্চে যাবে না, বেরোনে যাবে না, এটা বলা যাবে না, এটা বলা যাবে না, এটা স্টেজের উপর এবং অ্যাগ্রেসিভনেসের উপর নির্ভর করবে। সেটাই। আমরা বলছিলাম যে জরায়ু মুখের ক্যান্সার প্রতিরোধের বিষয়ে আপনি বলতে চাচ্ছিলেন। জরায়ু মুখের ক্যান্সার প্রতিরোধ করতে হলে আপনার বেশি বয়সে, বিয়েটা একটু বেশি বয়সে দিতে হবে মেয়েদেরকে, তারপরে সন্তান ধারণ কম করতে হবে। মানে আমাদের দেশে তো মানে দেখা যায় যে 18-র আগেই অনেকের বিয়ে হয়ে যায়। তো মোটামুটি ভাবে কোন বয়সটা আসলে এক্ষেত্রে আপনি প্রযোজ্য বলতে চাচ্ছেন? আমরা মনে করি যে 20 থেকে 30 এর মধ্যে বিয়েটা হচ্ছে উপযুক্ত সময়, কারণ আবার দেরিতে বিয়ে করলে ব্রেস্ট ক্যান্সারের প্রবণতা বাড়বে, সেটার দিকে আমরা যেতে চাই না। সন্তান ধারণের সমস্যা, ক্ষমতা হয়তো কমে যাবে, সেক্ষেত্রে 20 থেকে 30 হচ্ছে উপযুক্ত সময় মেয়েদের বিয়ের জন্য। এবং কম সন্তান ধারণ করলে ওই যে সার্ভিক্সে যে ইনজুরি হয় ডিউরিং ডেলিভারি, এই জিনিসটা একটা জরায়ু মুখের যে ক্ষত সৃষ্টি হয়, ক্রনিক ইনফেকশন হয়, এটা একটা পটেনশিয়েট করে তার জরায়ু মুখের ক্যান্সার হওয়ার ব্যাপারে। তারপরে এই সময় কিছু ভাইরাল ইনফেকশন হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে, সেটা থেকে অ্যাভয়েড করা যায়। এরপরে আপনার একটু পুষ্টিকর খাবার খাওয়া, এটা যেটা আমাদের দেশের যে সামাজিক আর্থসামাজিক অবস্থা ছিল সেটা থেকে কিছুটা উন্নতির দিকে আমরা যাচ্ছি এখন, সেটা উন্নতি হচ্ছে। আর যেটা আপনার হচ্ছে যদি ওই মাসিকটা অনেক দিন যাবত চলতে থাকে সেটা একটা ফ্যাক্টর, সেটাকে চিকিৎসা করানো। আপনারা সবসময় একটা কথা বলে থাকেন যে প্রাথমিক অবস্থায় যদি
ক্যান্সার নির্ণয় করা যায়, অনেক ক্ষেত্রে সম্পূর্ণ আরোগ্য করা সম্ভব। শেষ। তো এই ক্ষেত্রে জরায়ু মুখের ক্যান্সারের ক্ষেত্রেও কি প্রাথমিকভাবে নির্ণয় করলে আপনারা যে চিকিৎসাটা দেন, অনেক সময় অপারেশন করেন বা ওষুধ দেন, রেডিওথেরাপি দেন, তাতে কি সম্পূর্ণ আরোগ্য সম্ভব হয় প্রাথমিক পর্যায়ে হলে? হ্যাঁ, খুবই একটা উপযুক্ত প্রশ্ন। এটা পর্যায়ের উপর নির্ভর করে। আশাবাদের বিষয়, মানুষ যাতে Yes. সচেতন হয় আসলে। ইয়েস স্টেজিং আছে। হ্যাঁ। আমার স্টেজ 1, স্টেজ 2, স্টেজ 3, স্টেজ 4, স্টেজ 2 পর্যন্ত যদি থাকে, 2 পর্যন্ত, তখন অপারেশন করে ওটাকে ফেলে দিয়ে তারপরে সাথে অন্য রেডিওথেরাপি এগুলো যদি চিকিৎসা দেওয়া যায়, সম্পূর্ণ নিরাময় সম্ভব। মানে এক্ষেত্রে প্রাথমিক উপসর্গগুলো কি সেটা একটা বড় বিষয়, এবং রোগী যাতে সচেতনভাবে সেগুলো বুঝতে পারেন সেটা একটা বিষয়। তো প্রাথমিক উপসর্গগুলি জরায়ু মুখের কি কি সেগুলো শুনবো, তার আগে একটু দর্শকের সঙ্গে কথা বলে নিচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, জি আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। কে বলছেন? জি, আমি নওগাঁ জেলা থেকে, নওগাঁ জেলা সাপার থেকে বলতেছি। জি। আজকে আমার স্বামী ক্যান্সার ধরা পড়ছে। এই যে আপনার মে মাসে ওপেন হার্ট সার্জারি হয়েছিল, আর অসুখটার নাম ছিল মায়োস্টেনিয়া গ্রাভিস। তো অপারেশন করার পর ওই যে টিউমার গুলো বের করেছিল, ওখানে পরীক্ষা নিতে করার পর স্যার বলছে যে ওনার ক্যান্সার হয়েছে। তো বলতেছে যে একেবারে প্রাথমিক পর্যায়ে আছে, কি ধরনের ক্যান্সার? এটা থাইমোমা। আচ্ছা, হ্যাঁ, তো একেবারে প্রাথমিক পর্যায়ে আছে। তো এটা থেরাপি দিলে, রেডিও থেরাপি দিলে ভালো হয়ে যাবে। আমরা স্যারের কথা মতো রেডিও থেরাপি দিচ্ছি 25টা। হ্যাঁ। তো এখন মোটামুটি সুস্থ আছে। আসলে কি স্যার ক্যান্সার একেবারে কি এইটা কি ভালো হয়ে যাবে? ওনার হিস্টোপ্যাথোলজিটা ঠিক মতো বলতে পারলেন না, রিপোর্টটা। হ্যাঁ, মানে ওটা হয়তো আসলে সম্ভব না স্যার, আসলে বায়োপসি রিপোর্টটা তো ওইভাবে কি থায়োমার বা এরকম কিছু একটা বলে। থায়ামা বা ওই যে যেটা উনি বলছেন যে মাইস্থেনিয়া গ্রেভিস, গ্রেভিস, এই দুটোর একটাও কিন্তু ক্যান্সার না। না। ক্যান্সার না। ফাইব্রোসার্কোমা হলে সেটা একটা ক্যান্সার। হ্যাঁ। তো ফাইব্রোসার্কোমা যদি আর্লি স্টেজে অপারেশন করা যায়, সেটা সম্পূর্ণ নিরাময় সম্ভব। এটা ফুসফুসে বা অন্য জায়গায় ছড়িয়ে যাওয়ার আগে অপারেশন করলে, পরে রেডিওথেরাপি দিলে। না, এক্ষেত্রে বড় কথা হচ্ছে একজন ক্যান্সার বিশেষজ্ঞ দেখে রিপোর্টগুলি দেখে সিদ্ধান্ত দিবেন। আমার মনে হয় সেটা একটা বড় ব্যাপার। আমরা জানি স্যার যে না, উনি বলেছেন কার আন্ডারে রেডিওথেরাপিও দিয়েছেন। হ্যাঁ, সেটাই স্যার। আমার মনে হয় যে চিকিৎসকের কথা এক্ষেত্রে- বলেন নাই, নামটা হ্যাঁ, বলেননি। এক্ষেত্রে আমার মনে হয় যে একজন বিশেষজ্ঞ যিনি ক্যান্সার নিয়ে ডিল করেন তার অধীনে চিকিৎসা করাটাই শ্রেয় হবে। ইয়ে, যেমন আপনারা স্যার, আমরা জানি যে বাংলাদেশে যে জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট এবং হাসপাতালে একটা টিউমার বোর্ড আছে। Right. আপনারা সবাই মিলে সিদ্ধান্ত নেন। কাজে ক্যান্সারের চিকিৎসাটা কি হবে সেটা এককভাবে চেয়ে আমার মনে হয় যে এভাবে সমন্বিতভাবে সিদ্ধান্তটা অনেক গুরুত্বপূর্ণ, এবং সারা বিশ্বে বোধহয় এটা প্রচলিত। হ্যাঁ, আপনি একটা সঠিক কথা বলেছেন। আসলে ক্যান্সারের চিকিৎসা হচ্ছে মাল্টিডিসিপ্লিনারি। সেটাই স্যার। এটা একটা সার্জারি হবে, একটা রেডিওথেরাপি হবে, কেমোথেরাপি হবে, হরমোন থেরাপি হবে। কখন কোনটা হবে, কখন কোনটা হবে, কোনটা আগে করতে হবে, কোন রোগের ক্ষেত্রে কোনটা প্রযোজ্য, Right. সেটা বিষয় স্যার। হ্যাঁ, সেটার বিষয়ে সবাই মিলে বসে বসে এই সিদ্ধান্ত। ডিসিশনটা নিলে সেটা সুন্দর হয়। সারা বিশ্বে এই প্রবণতা আছে, এবং আমাদের ক্যান্সার ইনস্টিটিউটে আপনি যেটা বলেছেন, যেমন এখানে একটা টিউমার এটা বোর্ড একটা আছে। unique জিনিস আসলে। হ্যাঁ, এটা সেখানে সবাই বসে আন্তর্জাতিক একটা সিদ্ধান্ত ভাবে নেওয়া হয় যে স্বীকৃত কোন বিষয়। চিকিৎসাটা আগে করতে হবে, কোনটা পরে করতে হবে, নিয়ে তারপরে আমরা শুরু করি। সেটাই স্যার। সেটার উপর আপনি বলছিলেন ক্যান্সারের, সার্ভিক ক্যান্সারের প্রাথমিক লক্ষণগুলো কি? লক্ষণগুলো। প্রাথমিক লক্ষণ হচ্ছে প্রথমে কিছু সাদা স্রাব হয় অনিয়মিতভাবে, অনিয়মিতভাবে সাদা স্রাব হতে থাকে। তারপরে কিছু ব্লাড স্টেন, কিছু রক্ত মিশ্রিত স্রাব আসে জরায়ুর মুখ দিয়ে। তারপরে অনেক সময় স্বামী স্ত্রীর মেলামেশায় ব্যথা পাওয়া যায়, অথবা মেলামেশা করলে রক্ত আসে। এরপরে এমনিতেই ব্যথা করতে থাকে। আরও যখন অ্যাডভান্স স্টেজে যায়, তখন এমনিতেই সারাক্ষণ ব্যথা করতে থাকে বা প্রস্রাবে সমস্যা হয়। এই ক্ষেত্রে প্রাথমিক অবস্থায় কিছু পরীক্ষা নিরীক্ষা আছে যেগুলো করলে কিছুটা সন্দেহ করা যায় যে ক্যান্সার কি না? হ্যাঁ, রাইট। এটা গাইনোকোলজিস্ট যারা, বিশেষ করে গাইনি অনকোলজিস্ট, যারা ক্যান্সারের চিকিৎসা নিয়ে গাইনোকোলজিতে ইয়ে করছেন, প্রশিক্ষণ নিয়েছেন, তারা প্রথমে দেখবেন। দেখে অনেকটা ধারণা করা যায়। দেখে অনেকটা ধারণা করা যায়, এটা একটা পরিবর্তন আসে। তারপরে ওখানে টেস্ট আছে কয়েকটা। একটা আছে শিলার টেস্ট, একটা আছে আপনার এই যে এখন ভায়া টেস্ট হচ্ছে। খুব ইজিলি এগুলো ডায়াগনোসিস খুব সহজে করা যাচ্ছে, করা সম্ভব। ওখান থেকে একটু এবং খুব বোধহয় ব্যয় সাপেক্ষ না, খুব ব্যয় সাপেক্ষ না, খুব অল্প ব্যয় এবং অল্প কষ্টে। এটা কষ্ট মানে না, রোগীর জন্য কষ্টসাধ্য রোগীর না। জন্য কষ্টসাধ্য না। শারীরিকভাবে উনি কষ্ট না, পাবেন না। সার্ভিক্স থেকে একটু লালা নিয়ে ওটা পরীক্ষা করলেই খুব আর্লি স্টেজে এটা নির্ণয় করা যায়, এবং আপনার মূল্যবান জীবন বাঁচানো যায় যদি আর্লি স্টেজে ধরা পড়ে। তো স্যার, আমরা জানি যে অক্টোবর মাস সারা বিশ্বেই এটা একটা মানে ব্রেস্ট ক্যান্সার সচেতনতা মাস হিসাবে পালিত হচ্ছে, আমাদের দেশে হচ্ছে। তো এই সম্পর্কে আপনি যদি বলেন স্যার, আমরা প্রায়শই শুনি যে ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে একই কথা, এবং আমরা আমাদের দেশেও অনেক পেশেন্টকে দেখেছি যারা ব্রেস্ট ক্যান্সার নিয়ে
সামগ্রিক যে চিকিৎসা আপনারা দিয়ে থাকেন সেটা নেওয়ার পরে পুরোপুরি সুস্থ আছেন, এরকম রোগীও কিন্তু আমরা অনেক সময় দেখি। তো এক্ষেত্রে আমরা খুব অনেক আশার কথা বলা হয়, অনেক নতুন নতুন ওষুধও এসছে এই ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে। তো এক্ষেত্রে ব্রেস্ট ক্যান্সারে যে সচেতনতা মাস চলছে, এই মাস উপলক্ষে আপনারা কি ধরনের কার্যক্রম গ্রহণ করেছেন, বা রোগীদের উদ্দেশ্যে কিছু সচেতনতামূলক যদি কোনো মেসেজ থাকে আপনার? আপনারা জানেন যে এই অক্টোবর মাসে ব্রেস্ট সচেতনতা মাস উপলক্ষে আমরা একটা র্যালি করেছি। সেটা শাহবাগ থেকে আমরা প্রেস ক্লাব পর্যন্ত এটা একটা র্যালি করেছিলাম। তারপরে বিভিন্ন ওই যারা ক্যান্সার নিয়ে কাজ করেন সবাইকে নিয়ে আমরা এটা করেছিলাম যৌথভাবে। এরপরে আমরা বাংলাদেশ ক্যান্সার সোসাইটিতে 21 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত বিনামূল্যে আমরা ব্রেস্ট এক্সামিনেশন এবং পরীক্ষা নিরীক্ষা করে ডায়াগনোসিস করার ব্যবস্থা রেখেছি। ওখানে বিশেষজ্ঞ চিকিৎসক প্রতিদিন বসছেন, যারা যাচ্ছেন ওনাদেরকে পরীক্ষা করে প্রয়োজন বোধে ক্যান্সার ইনস্টিটিউটে পাঠিয়ে দিচ্ছেন, আমরা ওটা চিকিৎসা করে ডায়াগনোসিস করার চেষ্টা করছি। আর একটা হচ্ছে বাংলাদেশ এই জাতীয় ক্যান্সার ইনস্টিটিউটে, এখানেও আমাদের একটা টিম আছে। এখানে যারা আসছেন আমরা এই মাসে ব্রেস্টের এক্সামিনেশন করার জন্য, টিউমার থাক আর না থাক, তারা যদি কমপ্লেন করেন তাহলে আমরা পরীক্ষা করে দেখছি। তবে আপনি জেনে সুখী হবেন যে ব্রেস্ট ক্যান্সারে ব্রেস্টের যে লাম্প থাকে, যে টিউমার থাকে ব্রেস্টের মধ্যে, ইয়াং বয়সে একটু বেশি থাকে, যেগুলা হাত দিলে নড়াচড়া করে, এইগুলা 90% কিন্তু ক্যান্সার না। পরীক্ষা করলে দেখা যাচ্ছে 90% হচ্ছে ফাইব্রয়েডেনোমা বা এই ধরনের কোনো একটা ডিজিজ। 10% ক্যান্সার ধরা পড়ে, তবে 10% আমাদের জন্য গুরুত্বপূর্ণ। পার্সেন্টেজ যত কমই হোক, সময় মতো ধরা পড়লে যার জন্য ক্যান্সার, তার তো 100%, তাকে তার তো ভালো চিকিৎসা প্রয়োজন, এবং আর্লি চিকিৎসা করতে পারলে আপনি শুনেছেন যে ক্যান্সার, ব্রেস্ট ক্যান্সার ভালো করা সম্ভব। হ্যাঁ স্যার, আরেকটা হচ্ছে যে আপনারা প্রায়শই বলেন যে ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে সেলফ এক্সামিনেশন অফ দ্য ব্রেস্ট বা নিজের স্তন পরীক্ষা করার বিষয়গুলো থাকে। এক্ষেত্রে আপনি কোনো যদি মেসেজ দিতে চান যে আমাদের দেশে মেয়েরা অনেক সময় লজ্জায় এই বিষয়গুলো চিকিৎসককে বলেন না, উনি নিজে কি করলে সন্দেহ করতে পারবেন যে তার সেরকম কিছু হতে পারে, যেটা সচেতন হয়ে উনি যদি পরবর্তীতে চিকিৎসকের পরামর্শ নেন তাহলে হয়তো সঠিক সময় চিকিৎসাটা নেওয়া হবে এবং জীবনটা বেঁচে যাবে। রাইট, এটা হচ্ছে সেকেন্ডারি প্রিভেনশন বলে এটাকে। এটা আপনি একটা ভালো প্রশ্ন করেছেন। মেয়েরা মাসিক হয়ে যাওয়ার পরে যখন গোসল করবেন, তখন বাথরুমে নিজেই সাবান দিয়ে তখন নিজের স্তনটা পরীক্ষা করতে পারেন, বগলটা পরীক্ষা করতে হবে। ডান হাত দিয়ে বাম বগল, বাম হাত দিয়ে ডান বগল, এইভাবে ঘুরে ঘুরে দেখবেন যে কোনো চাকা জাতীয় জিনিস হাতে পড়ে কিনা, গোটা বা চাকা হাতে পড়ে কিনা। অথবা যখন শুয়ে থাকবেন তখন শুয়ে নিজের ব্রেস্টটা দেখতে পারেন যে কোনো চাকা বা হাতে লাগে কিনা। যদি লাগে তখন এটার প্রাথমিক কিছু পরীক্ষা আছে, যেমন আলট্রাসোনোগ্রাম, মেমোগ্রাফি, এগুলো করলে টিউমারটাকে এক্স্যাক্টলি আইডেন্টিফাই করা যায়, কোথায় আছে, কতটুকু সাইজ আছে, কি আছে। তারপরে যদি ওটা একজন চিকিৎসকের কাছে উনি যান, নিশ্চয়ই চিকিৎসক বলবেন যে ঠিক আছে একটা এফএনএসি করে দেখি। এফএনএসি হচ্ছে আজকাল খুব সহজ পদ্ধতিতে ক্যান্সার ডায়াগনোসিস একটা পদ্ধতি, ফাইন নিডল অ্যাসপিরেশন সাইটোলজি। খুব চিকন একটা সুচ দিয়ে ওখান থেকে একটু রস নিয়ে এসে ওটার মাইক্রোস্কোপের নিচে দেখলে প্যাথোলজিস্ট বলে দিতে পারেন যে এটা ক্যান্সার কি ক্যান্সার না। এটা খুব সহজ পদ্ধতি, এবং এই পর্যায়ে যদি ডায়াগনোসিস হয় তো এটার নিরাময় খুবই ভালো। সেটাই। তো আমার মনে হয় স্যার আজকের এই অনুষ্ঠান থেকে আমাদের দর্শকরা নিশ্চয়ই উপকৃত হয়েছেন। স্যার আমাদের আরো অনেক প্রশ্ন ছিল, দর্শকদের নিশ্চয়ই ছিল, কিন্তু আমাদের আসলে সময় শেষ, বিদায় নিতে হবে। প্রফেসর শেখ গোলাম মোস্তফা, আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ, এবং যারা দেখছেন এই অনুষ্ঠান দেখছেন আপনাদের সবাইকে ধন্যবাদ। প্রিয় দর্শক, এতক্ষণ যারা আমাদের সাথে ছিলেন দেশে এবং বিদেশে, আপনাদের সকলকে অনেক ধন্যবাদ। আরেকটি কথা হচ্ছে যে আমরা সূচনাতেই বলেছিলাম যে ক্যান্সার যদি প্রাথমিক অবস্থাতেই ধরা যায় তাহলে অনেক ক্ষেত্রে কিন্তু তার শতভাগ নিরাময় সম্ভব, এবং এক্ষেত্রে সচেতনতার কোনো বিকল্প নেই। আসুন আমরা সবাই আমাদের নিজের শরীর সম্পর্কে সচেতন হই, রোগ সম্পর্কে সচেতন হই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আপনারা দেখছেন চ্যানেল আই। সমকালীন কৃষি, অর্থনীতি ও উন্নয়নমূলক তথ্যভিত্তিক প্রামাণ্য অনুষ্ঠান হৃদয় মাটি ও মানুষ দেখার আমন্ত্রণ জানাচ্ছি। পরিকল্পনা, উপস্থাপনা, পরিচালনা করেছেন শাইখ সিরাজ।